হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম পিছিয়ে দেওয়া হয়েছে। আগস্ট মাসের 4 তারিখ হবে তোমাদের এক্সাম। তো এই অন্তিম সময়ে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। জীবনবিজ্ঞানের এই লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের চলছে ইউটিউবে, ঠিক আছে, এই কম্পোসাইট ইউটিউব চ্যানেলেই। তো সাথে সাথে এখন তোমাদের চলছে ফিজিক্যাল সায়েন্সেরও। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের অলরেডি একটা পোস্ট করে দেওয়া হয়েছে, আজকে আমাদের চলবে পার্ট 2, ঠিক আছে। এখানে আমরা টোটাল 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। জীবনবিজ্ঞানে কিন্তু তোমাদের 30টি করে প্রশ্ন আলোচনা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা 20টি প্রশ্ন আলোচনা করব এবং পরের সেটগুলোতে 30টি করেই কোশ্চেন থাকবে ফিজিক্যাল সায়েন্সেরও, ঠিক আছে। তো তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে তোমাদের জন্য, একদম স্কিপ করে দেখবে না। কোন প্রশ্নের কি আমি ব্যাখ্যা দিচ্ছি সেই সমস্ত কিছু ব্যাখ্যা মনোযোগ সহকারে শুনবে, একটা পাশে খাতা রাখবে, সেই খাতায় তোমরা সেগুলো নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আর ক্লাসের শেষে তোমরা তোমাদের মার্কসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এ ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিও ট্যাপ করে রাখতে হবে, যাতে ক্লাস আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসগুলো তৎক্ষণাৎই দেখতে পারো, ঠিক আছে। আর কম্পো স্টাডির সমস্ত ক্লাস পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং যে কোনো আপডেট যদি আসে তাহলে কিন্তু তোমরা এই দুই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। এই দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখন নয়তোবা ক্লাসের শেষে গিয়ে কিন্তু গ্রুপগুলো ভিজিট করবে এবং এখান থেকে তোমাদের ক্লাস পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, হিমো মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত কত? হিমো মিশ্রণ, ঠিক আছে। হিমো মিশ্রণ হলো এমন একটি মিশ্রণ যেখানে স্বাভাবিক গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার সৃষ্টি হবে। এই হিমো মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত কত হয়? অপশন দেওয়া আছে 2:1, 4:1, 3:1 নাকি 3:2। এখানে যতগুলো প্রশ্ন নেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরেও যে সমস্ত প্রশ্ন তোমাদের স্টার মার্ক দিয়ে দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো কোশ্চেনে বলেছে হিমো মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 3:1, ঠিক আছে। বরফ এবং লবণের অনুপাত যদি 3:1 থাকে এবং বরফ এবং লবণকে যদি আমরা মিশিয়ে দিই তাহলে হিমো মিশ্রণের তৈরি হবে এবং তার উষ্ণতা, সেই মিশ্রণের উষ্ণতা -21 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তাহলে হিমো মিশ্রণে কী হয়, স্বাভাবিক গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার সৃষ্টি হবে। আর বরফের সাথে যদি আমরা লবণ মিশিয়ে দিই তাহলে কিন্তু বরফের গলনাঙ্ক কমে যায়, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে 1 AMU ইকুয়ালস টু কত? অপশন আছে 1.66 × 10⁻24 গ্রাম, 1.66 × 10⁻23 গ্রাম, 6.023 × 10⁻23 গ্রাম নাকি 6.022 × 10⁻23 গ্রাম। 1 MU ইকুয়ালস টু হোয়াট? খুব ইজি কোশ্চেন, রাইট আনসার এখানে হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার এ, 1.66 × 10⁻24 গ্রামই হলো 1 AMU, ঠিক আছে। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রোনিয়াম আয়নটি হলো। হাইড্রোনিয়াম আয়ন আমরা পড়েছি যে জল যদি ভেঙে যায় তাহলে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। এখানে বলেছে যে হাইড্রোনিয়াম আয়নটি হলো, অপশন আছে H+, OH-, H2+ নাকি H3O+। খুব ইজি, রাইট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, H3O+কে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলি আর OH- আয়নকে আমরা হাইড্রক্সিল আয়ন বলে থাকি। তাহলে OH- আয়ন হলো হাইড্রক্সিল আয়ন, তাহলে OH আয়ন হলো হাইড্রক্সিল আয়ন আর এখানে H3O+ হলো হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো বলেছে LiO2 কোন ধরনের অক্সাইড? অপশন আছে ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, সুপার অক্সাইড নাকি মিশ্র অক্সাইড। LiO2 তোমাদের বলে রাখি যে অক্সিজেন যদি -2 থাকে তাহলে এটা হয়ে যাবে অক্সাইড, ঠিক আছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার যদি -1 থাকে তাহলে এটা হয়ে যাবে, এটা অক্সাইড, এটা হয়ে যাবে পার অক্সাইড। তারপরে অক্সিজেনের অক্সিডেশন যদি -1/2 থাকে তাহলে এটা হয়ে যাবে সুপার অক্সাইড। এবারে তোমরা অক্সিডেশন নাম্বার বের করতে পারো। সবার প্রথমে এই যৌগ যে দেওয়া আছে LiO2, এখানে আমাদের অক্সিজেনের কী বের করতে হবে? অক্সিডেশন নাম্বার বের করতে হবে। কী হবে দেখো আমি বের করে দিচ্ছি তোমাদের। LiO2 দেওয়া আছে, Li এর লিথিয়ামের আমরা জানি যে 1+, কারণ লিথিয়াম কি ক্ষার ধাতু আর এটি একটি ইলেকট্রন লুজ করে, তার জন্য এর অক্সিডেশন নাম্বার 1 হবে +1। তারপর আমাদের অক্সিজেনের বের করতে হবে, তাই অক্সিজেন কয়টি দেওয়া আছে? 2, আর যেটা আমাদের বের করতে হয় সেটাকে আমরা x ধরে নিই, তাহলে এখানে লিখলাম আমরা 2x। এবারে দেখো এই যে যৌগটা এর মধ্যে কোনো আয়ন আছে? আয়ন নেই, তাহলে এটা কি নিস্তড়িত, ইকুয়ালস টু 0 করতে হবে, ঠিক আছে। যদি কোনো আয়ন থাকতো, যদি ধরো এরকম লেখা আছে যে NO3-, এখানে যদি আমাদের অক্সিজেনের অক্সিডেশন আবার বের করতে হতো তাহলে কিন্তু আমরা সমান সমানের পরে শূন্যর জায়গায় 1 লিখতাম, কারণ এখানে -1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে LiO2 একটি নিস্তড়িত যৌগ, এখানে Li এর অক্সিডেশন নাম্বার হলো 1 আর আমাদের অক্সিজেনে বের করতে হবে, তাই লিখে দিলাম যে +2x। 2 কেন? কারণ এখানে দুটি অক্সিজেন আছে। এবারে x এর মান যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে দেখো -1/2 আসছে, -1/2। এবারে এই যে চার্টটা আমি তোমাদের লিখে দিলাম আগে, এই চার্ট থেকে দেখে বলো যে এটার আনসার কী হবে। LiO2 কোন ধরনের অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, সুপার অক্সাইড নাকি মিশ্র অক্সাইড। দেখো এখানে এই যে 3 নম্বরে লিখে দিয়েছি আমি যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট যদি
মাইনাস হাফ হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সুপার অক্সাইড, সেই যৌগটাকে আমরা সুপার অক্সাইড বলে থাকি। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সুপার অক্সাইড। ঠিক আছে, সি নাম্বার হয়ে যাবে রাইট আনসার। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখা বলেছে রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য আমরা রিং টেস্ট করে থাকি বা ব্রাউন রিং টেস্ট। ঠিক আছে, বাদামি রঙের রিং হয়ে যাবে ব্রাউন রিং টেস্ট। এই ব্রাউন রিং টেস্ট আমরা করে থাকি কোন অ্যাসিডের শনাক্তকরণে বা কোন আয়নের শনাক্তকরণে যদি তোমাদের মনে থাকে তাহলেই তোমরা আনসার করতে পারবে। দেখো এখানে অপশন দেওয়া আছে অক্সালিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি HNO3। এবারে এই যে ব্রাউন রিং টেস্ট, এই ব্রাউন রিং টেস্ট আমরা করে থাকি সাধারণত NO3- মানে নাইট্রেট আয়ন এবং NO2- নাইট্রেট আয়নের ক্ষেত্রে। ঠিক আছে, নাইট্রেট আয়ন এবং নাইট্রেট আয়ন এই দুই আয়নের ক্ষেত্রেই আমরা রিং টেস্ট করে থাকি। এবারে দেখো যদি আমরা HNO3কে ভাঙি তাহলে আমরা এখানে পাবো H+ এবং NO3-। অক্সালিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই তিনের মধ্যে কিন্তু নাইট্রেট এবং নাইট্রাইট কোনো যৌগই কোনো আয়নই নেই। তাই আমরা রিং টেস্ট করার জন্য কিন্তু আমরা রিং টেস্টের মাধ্যমে কিন্তু এই তিনটিকে শনাক্ত করতে পারবো না, শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারবো। বুঝতে পারলে? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। এটা তোমাদের আগেও একটা সেটে করানো হয়েছে। সামুদ্রিক অ্যাসিড আমরা কাকে বলি? অপশন দেওয়া আছে HCl, NaCl, HNO3 নাকি H2SO4। অ্যাসিড বেস যে চ্যাপ্টারটি তোমাদের করানো হয়েছিল অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, সেই চ্যাপ্টারেই কিন্তু আমরা এই কোশ্চেনটি করেছি। অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে সামুদ্রিক অ্যাসিড কাকে বলে। অপশন তোমরা দেখে নিলে রাইট আনসার করেছ। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, HClকে আমরা সামুদ্রিক অ্যাসিড বলে থাকি। তোমাদের এ হয়ে যাবে রাইট আনসার। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখা বলেছে নিচের কোনটি এরোসলের উদাহরণ। এরোসলের উদাহরণ কোনটি? অপশন আছে মেঘ, কুয়াশা, দুধ নাকি সাবানের ফেনা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কুয়াশা হলো এক ধরনের এরোসল। আর এরোসল কি? এরোসল হলো গিয়ে সলিড এবং লিকুইড পার্টিকেল, ঠিক আছে, কঠিন বা তরল জাতীয় পদার্থ কি থাকবে গ্যাসের মধ্যে, বাতাসের মধ্যে ভেসে থাকবে, সেই যে মিশ্রণ, সেই মিশ্রণকে আমরা কি বলবো? এরোসল বলবো। আর কুয়াশাই কিন্তু হলো এক ধরনের এরোসল। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখা বলেছে Ca++ আয়নের সম ইলেকট্রন সংখ্যা হলো, মানে আইসো ইলেকট্রনিক আমাদের বের করতে বলেছে। ইলেকট্রন সংখ্যা কী হবে? আইসো সমান হবে, আইসো ইলেকট্রন বা সমসংখ্যক ইলেকট্রন কার আছে Ca++ যতগুলো, ঠিক নিচের অপশানের মধ্যে কার ততগুলো ইলেকট্রন রয়েছে। অপশান আছে Mg+2, Na+, আর্গন নাকি ক্রিপ্টন। দেখো ক্যালসিয়াম +2, Ca+2, দুটি প্লাস মানে +2। এবারে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। এটা আমরা জানি যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 20। এবারে এর থেকে দেখো দুটি ইলেকট্রন আমরা কি করেছি? বের করে নিয়েছি। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা থাকছে কত? 18। এবারে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হয়? ম্যাগনেসিয়ামের তোমাদের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 12। 12 থেকে যদি আমরা দুটি ইলেকট্রন বের করে দিই তাহলে আমাদের এখানে 10 আসছে। দেখো আর আমাদের এখানে 18 প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের এ হচ্ছে না। তারপরে এনের কত? 11। 11 থেকে +1 মানে একটা ইলেকট্রন বের করে দিয়েছি মানে 10টি, তাহলে এটাও হচ্ছে না। Mg2+ এবং Na+, এই দুজন কিন্তু আইসো ইলেকট্রনিক। দেখো এদের ক্ষেত্রে দুজনেরই 10 ইলেকট্রন আছে। তারপরে আর্গনের কথা হয়, আর্গনের 18 হয়। ক্রিপ্টনের কী হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে আর্গনের থেকে ক্রিপ্টনের ইলেকট্রন সংখ্যা বেশি আর আর্গনের ইলেকট্রন সংখ্যা 18। তাই এখানে ক্যালসিয়াম 2+ আয়নের সম ইলেকট্রন সংখ্যা কার মধ্যে আছে? সেটা হলো অপশন নাম্বার সি, আর্গনের মধ্যে আছে। ঠিক আছে, চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখা বলেছে সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী রকম হয়? রেইন ওয়াটার, সিম্পল রেইন ওয়াটারের জলের প্রকৃতি কী প্রকৃতির? অপশন দেওয়া আছে আম্লিক, ক্ষারীয়, প্রশমিত নাকি কোনোটিই নয়। খুব ইজি কোশ্চেন, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, আম্লিক প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এর pH সাধারণত কত হয়? pH = কত হবে? 5.0 to 5.5। ঠিক আছে, সাধারণ বৃষ্টির জল যে রয়েছে, সাধারণ বৃষ্টির জলের pH হলো 5.0 to 5.5। আর আমরা জানি যে 7 থেকে যদি কম pH হয় তাহলে সেটা হয়ে যায় আম্লিক, আর 7 থেকে বেশি হয়ে গেলে সেটা হয় বেসিক। বোঝা গেল? চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো বলেছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে একই চাপ এবং উষ্ণতায় ক্যাথোডে কী জমা হয়? এটা উষ্ণতায় হবে। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণ করলে, জলের ইলেকট্রোলিসিস যদি আমরা করি তাহলে একই চাপ এবং উষ্ণতায়, চাপ এবং উষ্ণতা কি স্থির দেওয়া আছে, তাহলে ক্যাথোডে, অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয়, ক্যাথোডে কী জমা হবে? অপশন আছে 1 আয়তন হাইড্রোজেন, 1 আয়তন অক্সিজেন, 2 আয়তন হাইড্রোজেন নাকি 2 আয়তন অক্সিজেন। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, মনে রাখবে সরাসরি যে যদি আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে একই চাপ এবং উষ্ণতায় ক্যাথোডে 2 আয়তন অক্সিজেন নয় 2 আয়তন হাইড্রোজেন জমা হয়। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, 2 আয়তন হাইড্রোজেন। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখা বলেছে তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? খুব ইজি কোশ্চেন, এটা তোমরা সকলেই পারবে।
আমি তোমাদের ডাইরেক্ট আনসার বলে দিচ্ছি, এখানে হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যাবে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। ম্যালিক অ্যাসিড কার মধ্যে পাওয়া যাবে? আপেলের মধ্যে। সাইট্রিক অ্যাসিড কার মধ্যে পাওয়া যাবে? লেবুর মধ্যে। ফর্মিক অ্যাসিড পাওয়া যাবে পিঁপড়ের হুলের মধ্যে। সমস্ত কিছুই কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। এটা কিন্তু তোমাদের আগেরই একটা মক টেস্ট সেটে কিন্তু করানো হয়েছিল, গ্রাফের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোন উষ্ণতায় ঘনত্ব সর্বোচ্চ এবং কোন উষ্ণতায় আয়তন সর্বনিম্ন হয়। এটা তোমাদের এভাবে একটা গ্রাফ করেছিলাম, মনে আছে? এখানে আমরা ভলিউম বা ডেন্সিটি ধরেছিলাম আর এখানে ধরেছিলাম টেম্পারেচার। আর এই যে এখানে কি ছিল, এটা ছিল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়? ডেন্সিটি হাইয়েস্ট হবে এবং ভলিউম মানে আয়তন লোয়েস্ট হবে বা মিনিমাম হবে। তাহলে এখানে বলেছে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। জলের ঘনত্ব মানে ডেন্সিটি সর্বোচ্চ হবে কোন উষ্ণতায়? অপশান দেওয়া আছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ক্যালভিন, 277 ক্যালভিন নাকি 277 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশানগুলো খুব ভালোভাবে পড়বে, অপশানগুলো কিন্তু কনফিউজ করার মতো। এখানে দেখো তোমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ানো হয়েছিল, -4 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, তাহলে এ আমাদের হচ্ছে না। তারপর দেওয়া আছে 4 কেলভিন, এখানে তোমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ানো হয়েছিল, কেলভিন নয়, তাহলে আমাদের বি হচ্ছে না। তারপর দেওয়া আছে 277 কেলভিন। এবারে 4 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে হবে 273 + 4 কেলভিন মানে 277 কেলভিন। তাহলে আমাদের সি নাম্বার হয়ে যাচ্ছে রাইট আনসার। এবারে 277 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের ডিও হচ্ছে না। এখানে সঠিক উত্তর আমাদের বেরিয়ে আসছে অপশন নাম্বার সি, 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হবে এবং আয়তন সর্বনিম্ন হবে। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলেছে কুইক লাইম হলো। কুইক লাইম কি? তোমাদের কুইক লাইম, স্লেক লাইম, লাইম ওয়াটার এই সমস্ত কিছুই পড়ানো হয়েছিল। তোমরা বলো যে কুইক লাইম হলো। অপশন দেওয়া আছে CaOH হোল্টওয়াইজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, Na2CO3 সোডিয়াম কার্বনেট, CaO ক্যালসিয়াম অক্সাইড নাকি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। কুইক লাইম হলো, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, CaO ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কুইক লাইম বলে থাকি। আর এই যে CaOH হোল্টওয়াইজ দেওয়া আছে, CaOH হোল্টওয়াইজ, এটাকে আমরা স্লেক লাইম বলে থাকি। ঠিক আছে, স্লেকড লাইম। স্লেক লাইম কি? যখন CaOH হোল্টওয়াইজ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী অবস্থায় থাকবে? সলিড ফর্মে থাকবে, তখন তাকে আমরা স্লেক লাইম বলবো। আর এটাকেই আমরা লাইম ওয়াটারও বলে থাকি, লাইম ওয়াটার। যখন এটা অ্যাকুয়াস ফর্মে থাকবে তখন আমরা একে লাইম ওয়াটার বলবো। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকেই কিন্তু আমরা স্লেক লাইমও বলতে পারি, কুইক লাইমও বলতে পারি, কিন্তু সলিড ফর্ম যদি থাকে তাহলে বলবো স্লেক লাইম, আর যদি অ্যাকুয়াস ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো লাইম ওয়াটার। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে জলের হিমাঙ্ক হলো। এটা হিমাঙ্ক, জলের হিমাঙ্ক হলো, খুব ইজি কোশ্চেন। জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাদের কেলভিনে এবং ডিগ্রি সেন্টিগ্রেডে রূপান্তরিত করে দেখতে হবে যে আনসার আমাদের কোনটা মেলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হলো 273 কেলভিন। এবারে অপশনগুলো দেখো, দেওয়া আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন নাকি 273 কেলভিন। এখানে দেখো জলের হিমাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এই দুটো সেন্টিগ্রেডের হবে না। তারপর ক্যালভিনে চেক করো, ক্যালভিনে হলো গিয়ে 273 ক্যালভিন, তাহলে 0 ক্যালভিন হবে না। রাইট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 273 ক্যালভিন হলো জলের হিমাঙ্ক। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে কোনটি ক্ষার কিন্তু ক্ষারক নয়। আমরা জানি যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, কারণ ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে আমরা কি বলে থাকি? ক্ষারক বলে থাকি। এবং এই যে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড রয়েছে এদের মধ্যে যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত হয়ে যায় তাদেরকে আমরা ক্ষার বলে থাকি। তাই আমরা বলতে পারি যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। আমাদের কোশ্চেনে বলছে কোনটি ক্ষার, নিচের কোনটি ক্ষার হবে কিন্তু ক্ষারক নয়। অপশন আছে K2O পটাশিয়াম অক্সাইড, Na2O সোডিয়াম অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি CaOH হোল্টওয়াইজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো CaOH হোল্টওয়াইজ যে আছে অপশন নাম্বার ডি, এটাই হলো গিয়ে ক্ষার, কিন্তু এটি ক্ষারক নয়। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার ডি। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে কার্বনের যোজক ইলেকট্রন সংখ্যা কত, বা কার্বনের যোজ্যতা কত, বা কার্বন কতগুলো বন্ধন তৈরি করতে পারে। অপশন আছে 2টি, 1টি, 4টি নাকি 0টি, মানে কোনো এর যোজ্যতা নেই, এ কোনো বন্ধন তৈরি করতে পারে না। তাহলে অপশানগুলো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে যোজ্যতা বের করতে হলে সবার প্রথমে তোমাদের কি জানতে হবে? পরমাণু ক্রমাঙ্ক বা সেই মৌলের মধ্যে বা সেই যৌগের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। এবারে কার্বন আমাদের বলেছে কার্বন মৌল, কার্বন মৌলের মধ্যে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা হলো 6। তাহলে এবারে ইলেকট্রন বিন্যাস করো, প্রথমে কি হবে? K L M, এবারে Kতে 2টি, তারপরে Lতে কটি থাকছে? তাহলে 4টি। M এর মধ্যে যাবেই না, M কক্ষপথের প্রয়োজন নেই। তাহলে দেখো সবার প্রথমে 2টি থাকছে এবং বহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, এর কিন্তু অক্টেট পূরণ হয়নি। তাহলে কার্বন 4টি বন্ধন তৈরি করতে পারবে, অর্থাৎ এর যোজ্যতা হলো 4। রাইট আনসার এখানে হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। দেখো তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, CH4 তোমাদের পড়িয়েছিলাম জৈব যৌগে। CH4 এর স্ট্রাকচার কীরকম হয়? এরকম হয়, টেট্রাহেড্রাল। এবারে দেখো এখানে কার্বন 1 2 3 4, 4টি বন্ধন তৈরি করছে হাইড্রোজেনের সাথে। কার্বনের যোজ্যতা যেহেতু 4, তাই এ কিন্তু 4টি বন্ধন তৈরি করতে পারবে হাইড্রোজেনের সাথে। বুঝতে পারলে? তাহলে তোমরা এখন থেকে যে কোনো মৌলের যোজ্যতা বের করতে পারবে ইলেকট্রন সংখ্যা জানা থাকলে।
একদম। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে বিলীয়মান রঙের প্রধান উপাদান হলো, বিলীয়মান রং অথবা ভ্যানিশিং কালারের প্রধান উপাদান কি? অপশন দেওয়া আছে NaOH, NH4OH, NaHCO3 নাকি KOH। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, NH4OH হলো বিলীয়মান রঙের প্রধান উপাদান। ঠিক আছে, ফেনolphthalein যুক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণকেই আমরা কি বলে থাকি? বিলীয়মান রং। এটা যদি কোনো কাপড়ে পড়ে তাহলে কিছুক্ষণ পরেই বাতাসের সাথে বিক্রিয়া করে পুরো রংটাই উঠে যায়। ঠিক আছে, তাহলে ফেনolphthalein যুক্ত, ফেনolphthalein থাকবে এবং তার সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়া, ঠিক আছে, NH3 এর জলীয় দ্রবণই হলো NH4OH। এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণই হলো বিলীয়মান রঙের প্রধান উপাদান অথবা ভ্যানিশিং কালারের প্রধান উপাদান। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখা বলেছে নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণে ক্ষারকীয়? ঠিক আছে, যখন সলিড অবস্থায় থাকবে সল্ট তখন কি হবে? নর্মাল বা নিউট্রাল হবে। ঠিক আছে, নিউট্রাল। কিন্তু যখনই জলীয় দ্রবণে গলে যাবে বা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে তখন কি হবে? সেটি ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। অপশন দেওয়া আছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্রোম অ্যালাম নাকি বেসিক লেড নাইট্রেট। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনের সংকেত কি? Na2CO3। এটা হলো সোডিয়াম কার্বনেটের সংকেত। সোডিয়াম কার্বনেট দেখো কী কী নিয়ে তৈরি, এটা হলো NaOH প্লাস H2CO3। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড এই দুই মিলিত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আর এখানে দেখো NaOH হলো একটি স্ট্রং বেস, সেই জন্যই এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কী হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। কিসের জন্য? কারণ সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা হলো স্ট্রং বেস এবং এই যে কার্বনিক অ্যাসিড আছে এটা হলো উইক অ্যাসিড এবং স্ট্রং বেস। এবারে জলীয় দ্রবণে দুজনে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে? স্ট্রং যে সেই তার রূপ দেখাবে, যেহেতু বেস স্ট্রং তাই সেই জলীয় দ্রবণটিও হয়ে যায় ক্ষারীয়। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোন কণার ভর সবচেয়ে বেশি? অপশন আছে আলফা রশ্মি, বিটা কণা, প্রোটন নাকি ফোটন। খুব ইম্পর্ট্যান্ট, এখানে আমি তোমাদের অনেকগুলো পয়েন্ট একবারে বলে দেবো, তোমরা মনে রাখবে। এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোন কণার ভর সবচেয়ে কম। আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ফোটন কণার ভর সবচেয়ে কম। ঠিক আছে, আলফা যে রশ্মি আছে, আলফা রশ্মির সবথেকে ওয়েট বেশি হয়। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম মাস। তারপর এই যে বিটা কণা আছে, যে বিটা কণা কী হবে? বিটা কণা ইলেকট্রনের সমান ভর হবে এবং এরা কী হবে? প্রোটনের থেকে 1800 গুণ কম ভারী হয়। তারপরে যে প্রোটন এবং নিউট্রন আছে এদের ভর সমান হয়। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রনের ভর সমান, বিটা এবং ইলেকট্রনের ভর সমান এবং আলফার হয় ম্যাক্সিমাম। আর যে ফোটন আছে, ফোটনকে আমরা মাসলেস হিসেবে ধরতে পারি, কারণ ফোটন কণা হলো একটি পিওর এনার্জি। ঠিক আছে, এনার্জির পিওর ফর্ম হলো ফোটন, এর কিন্তু মাস নগণ্য বা এটাকে আমরা মাসলেসও বলতে পারি। তাহলে কোন কণার ভর সবচেয়ে কম? সেটা অপশন রাইট আনসার হয়ে যায় আমাদের অপশন নাম্বার ডি, ফোটন কণা ভর সবচেয়ে কম। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন দেখা বলে যে চিনিকে রংমুক্ত করতে ব্যবহার করা হয়। অপশন আছে বোন ব্ল্যাক, Cl, H2O নাকি SO2। চিনিকে রংমুক্ত করতে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে যখন চিনি প্রস্তুত করা হয় তখন সেই আখের রস থেকে তো চিনি তৈরি করা হয়, আর আখের রস কী হয়? খয়েরি রঙের হয়। এবারে সেই খয়েরি রঙটাকে সম্পূর্ণরূপে মুক্ত করে সাদা রঙের চিনি তৈরি করার জন্য আমরা নিচের কোন যৌগটি ব্যবহার করে থাকি? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, বোন ব্ল্যাক ব্যবহার করে থাকি। ঠিক আছে, বোন ব্ল্যাক অথবা বোন 4 বলা হয় যাকে। তাহলে চিনিকে রংমুক্ত করতে আমরা বোন ব্ল্যাক ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের সবগুলি ঠিক হয়েছে। যাদের সবগুলি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা ভুলগুলো আনসার কী হবে সেটা ভালো মতো দেখো, কী এক্সপ্লেনেশন দিয়েছি সেটা বোঝার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে অসুবিধার কোনো কোশ্চেন তাহলে একবার পিছিয়ে গিয়ে আর একবার সেই পার্টটুকু দেখো, তাহলে দেখবে ঠিক বুঝে যাবে। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে তোমাদের কত মার্কস আসছে এই 20-র মধ্যে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে কিন্তু তোমরা এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ধরনের আপডেটও পেয়ে যাবে। আর পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা কমপ্লিট পিডিএফটি একবার পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এখানে ক্লিক হেয়ারে ট্যাপ করলেই তোমরা সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ বা পেজে গিয়ে ফলো বা জয়েন বাটন ট্যাপ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের পাশে রয়েছি। তোমাদের এক্সাম পিছিয়ে গিয়েছে, এক্সাম কিন্তু হবে। আর এই কয়েকদিন শুধু তোমাদের করতে হবে কোশ্চেন প্র্যাকটিস, যার জন্য কম্পোসাইটি ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপরে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসছে। তোমরা ক্লাসগুলো দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে তোমার সেই সমস্ত ডাউট জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। তোমরা যারা ক্লাসটি এখনও দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি অবশ্যই একটি লাইক করে দেবে। যদি তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেশন হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা এখনও কম্পোসাইটির সাথে যুক্ত হয়নি তোমরা তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দাও, তারাও যাতে কম্পোসাইটির সাথে
অতি সত্বর যুক্ত হয়, তারাও যাতে এই সমস্ত ক্লাস থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে বেল আইকন রয়েছে বেল আইকনে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়, যখনই ক্লাস আসবে তখনই যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।